সালামু আলাইকুম। আমরা গতি অধ্যায়ের দেখতে দেখতে একবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমরা আজকে গতি অধ্যায়ের দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব, এরপরে একটু গ্রাফ নিয়ে কথাবার্তা বলবো। সো প্রথমেই তোমাকে বলে রাখি, গতি অধ্যায়ের আমরা প্রথমে একটা সৃজনশীল নিয়েছি, খুব দারুণ একটা সিকিউ। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 সালে এবং 16 সালে আসছিল। এই ধরনের সিকিউ আরও আসছে, বাট এই ধরনের সিকিউ বাকি যেগুলো আছে তার থেকে এটার মধ্যে একটু হালকা ঝামেলা আছে। এই ঝামেলাটা বুঝাতে গিয়ে তোমাকে আমি অনেকগুলো বেসিক ক্লিয়ার করব, ওই কারণে আমি ইচ্ছে করে এটা বাছাই করছি। মানে এটা পারলে তুমি সবই পারবা, তবে এটার কিছু আনসার আসবে একটু অন্যরকম টাইপের। সেই আনসারটার মিনিং বুঝাতে গিয়ে তোমাকে আমি এক্সট্রা অনেক কথা বলবো, যেটা তোমাকে ভালো ভালো সিকিউ আনসার করতে হেল্প করবে। সো আসলে আমরা দেরি না করে শুরু করে দিই। মনে আছে তোমাদের, আশা করি, কোনো একটা বস্তু যখন নিচের দিকে পড়বে তাহলে আমাদের সূত্রের মধ্যে কী হবে প্লাস, আর উপরের দিকে উঠলে সূত্রের মধ্যে কী হবে মাইনাস। এটা আমরা খুব ভালো করে জানি। এখন আসো আমরা এই সিকিউটা কী বলছে দেখি। এখানে এ একটা বস্তু আছে, এখানে বি একটা বস্তু আছে। এ এবং বি এর মধ্যে ব্যবধান হচ্ছে 120 মিটার। এটা হচ্ছে ভূমি। ভূমি থেকে 120 মিটার উপরে এ বস্তু আছে আর বি বস্তুটা ভূমিতে আছে। তোমাকে বলা হলো চিত্রে একটি বস্তুকে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। এখান থেকে আমরা বস্তুকে ফেলে দিলাম। তাহলে এখানে একটা ব্যাপার খেয়াল করো, তোমাকে কি বলেছে এত বেগে নিক্ষেপ করেছি? না, বলেনি। এর মানে যেহেতু কোনো একটা জায়গা থেকে জাস্ট ফেলে দিলাম, এর মানে আদিবেগের মান 0। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা তথ্য পেলাম যে এ বস্তুর জন্য আদিবেগের মান 0। একই সময়ে মানে যখন আমি এটাকে ফেলে দিলাম ওই মোমেন্টে অপর একটি বস্তু বিকে 19.6 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ইন দ্য মিন টাইম এই বিকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে কত বেগে? খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে 19.6 ms ইনভার্স 1 বেগে। প্রথমে সৃজনশীলের 3 নম্বর প্রশ্ন করেছে 3 সেকেন্ড পর এই বস্তুর ব্যাগ নির্ণয় করে। এটা তোমরা এমনিতে পারবা, তাও আমি একটু করে সংক্ষেপে বলে দিই। 3 সেকেন্ড পর এই বস্তুর ব্যাগ। তাহলে আমরা সৃজনশীলের 3 যদি করতে চাই, আমাদের সৃজনশীলের 3 প্রশ্ন করেছে এই বস্তু নিয়ে। তাহলে এই বস্তুর জন্য কী কী তথ্য জানি আমরা সেটা একটু খেয়াল করি। এই বস্তুর জন্য আমরা কী জানি? প্রথমত আমরা বলতে পারবো এই বস্তুর আদিবেগের মান হচ্ছে 0 ms ইনভার্স 1, স্থির অবস্থান থেকে আমরা ফেলে দিয়েছি। এবারে বলেছে 3 সেকেন্ড পর ব্যাগের মান কত। তাহলে আমরা সময় জেনেছি 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড পর ব্যাগের মানটা কত সেটা আমি জানতে চাই। তাহলে ব্যাগ বের করার সূত্র কি বলো তো? ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। যেহেতু আমাদের এই বস্তুটা কোন দিকে নামছে? নিচের দিকে নামছে, ওই জন্য ফর্মুলার মধ্যে প্লাস। তাহলে আমরা বলতে পারবো বি সমান আদিবেগের মান 0, জি এর মান হচ্ছে 9.8, টি এর মান হচ্ছে 3 সেকেন্ড। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা এখানে এরকম পাবো 9.8 ইন্টু 3 মান হচ্ছে 29.4। তাহলে 29.4 ms ইনভার্স 1। এটা হচ্ছে 3 সেকেন্ড পর ওই বস্তুর ব্যাগটা কত। দেখো, সৃজনশীল প্রশ্নে এরকমই প্রশ্ন আসে। 3 নাম্বার এমন একটা প্রশ্ন করে, খুব সিম্পলি তুমি আনসার পেয়ে যাবা। এতটুকু করলে তুমি 3-এ 3। এবার আসো সৃজনশীলের 4। ফিজিক্স জিনিসটা আসলে অত কঠিন না। আমরা কঠিন করে চিন্তা করি যে বেসিক ক্লিয়ার করো, দেখবে নিজে নিজে অনেক কিছু পারবা। যেদিন তুমি মনে করবে নিজে নিজে বিভিন্ন ম্যাথ তুমি পারছো, এর মানে তোমার ফিজিক্সের বেসিক ক্লিয়ার হয়েছে, তখন তোমার পরীক্ষায় এ প্লাসের চিন্তা তুমি করবে না, তখন তুমি 90+ চিন্তা করবা। আমাদের এই যে অনলাইন কোর্সটা, এই অনলাইন কোর্সের মেইন টার্গেট তোমাকে এ প্লাস পাওয়ানো না। আমাদের এই অনলাইন কোর্সের মেইন টার্গেট হচ্ছে তোমাকে 90+ পাওয়ানো। অতএব তারাই আমার সাথে জয়েন হবো অনলাইনে, যারা হচ্ছে 90+ পেতে চাও। এবং আমাদের এই ক্লাসগুলো, আমরা এই যে এই কোর্সে, অনলাইন কোর্সে যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো তোমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে। এর মানে তুমি একটা ওদের করে ফেললা, কিছুদিন পর মনে হলো যে কোনো একটা জায়গায় কনফিউশন, আমি একটু আবার দেখতে পারবো, কোনো অসুবিধা নেই। আর এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তুমি আমার থেকে ফুল সাপোর্ট পাবা। তোমরা যারা অনলাইনে আমার কাছে ভর্তি হবা, তাদের জন্য আমার একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। সেখানে তুমি এনি টাইম আমাকে কোয়েশ্চেন করবা, আমি তোমাকে সলভ দিব, কোনো অসুবিধা নেই। আর আরেকটা আমার প্ল্যান আছে, যারা অনলাইনে ভর্তি হবে তাদের জন্য পরবর্তীতে, আগে পুরো কোর্সটা আমরা কমপ্লিট করি, কমপ্লিট করার পর হয়তো আমি একটা কাজ করব। বিশেষ করে হচ্ছে তোমার এই যে অনেকে এরকম আছে, আমি তখন আলাদা করে ফেলবো, যারা পদার্থবিজ্ঞানকে বেশি উপভোগ করছে, মানে যাদের কাছে পদার্থবিজ্ঞান এখন অলরেডি একবারে সোজা হয়ে গেছে, আশা করি ইনশাআল্লাহ সবার কাছে হয়ে যাবে আমার কোর্স করার পর। তো ওদেরকে কী করব, এই যে কিছু আনকমন ম্যাথ করাবো, মানে একটু কঠিন কঠিন কিছু ম্যাথও করাবো, মানে যেগুলো ইন জেনারেলি আমরা করাই না, এই ধরনের কিছু আনকমন ম্যাথ করাবো, যাতে একটু স্ট্রং, মানে আরও একটু হার্ডলি তুমি প্রিপারেশন নিতে পারো। ওটা হচ্ছে পরে, ওটা হচ্ছে যাদের বেসিক ফুল ক্লিয়ার, কোনো কনফিউশন নেই, তাদের জন্য। সো আমরা আগে কোর্স শেষ করব, হয়তো আমি ট্রাই করবো যে কোর্স শেষে আবার এই কাজটা করতে, তখন দেখবে যে ফিজিক্সে তুমি একেবারে চরম লেভেলের মাখন স্টাইলের প্রিপারেশন হবে। সৃজনশীলের 4 কি বলেছে? ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। একবারে তোমার কমন সেন্স কি বলে দেখো। তোমার কমন সেন্স বলে যে উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম, যে আমি এখানে যদি আবার আঁকি, উপর থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলাম আর নিচ থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলাম, তাহলে তোমার কমন সেন্স কী বলে? খুবই স্বাভাবিক, ও নিচে নামবে,
ও উপরে উঠবে, তাহলে এক সময় দুইজন একজনের সাথে একজন কী হবে, মিলিত হবে। এখন তোমাকে একটা প্রশ্ন করেছে ভূমি ছাড়া মিলিত হবে কি না। এখন প্রশ্নটা কেন করেছে আগে সেটা বুঝি। আচ্ছা তুমি আমাকে যাই বলো না কেন, একটা বস্তু কি নিচ থেকে উপরে মারলা, উপর থেকে নিচে নিচে থ্রো করলা বা ছেড়ে দিলা, আচ্ছা এই বস্তুটা উপরে উঠে একসময় তো মাটিতেই পড়বে, আবার ও কিন্তু একসময় মাটিতেই পড়বে। এর মানে মাটিতে যে তারা মিলবে এটা তো 100% শিওর। মাটিতে যে এরা মিলবে এটা 100% শিওর। অতএব কোথায় মিলিত হবে জিজ্ঞেস করা মানে হচ্ছে আমরা ভূমির কথা বলবো না, ভূমি ছাড়া বলবো। তাহলে আমাকে যদি ভূমি ছাড়া কথাটা না বলতো তাও কিন্তু আমরা ভূমির কথা চিন্তা করতাম না, ভূমিতে মিলে যাবে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা নর্মালি স্বাভাবিক ব্যাপার। এখন আসলে তোমার কাছে কি মনে হচ্ছে ভাইয়া, তোমার কাছে মনে হচ্ছে এই বস্তু নিচের দিকে নামবে, এই বস্তু উপরের দিকে উঠবে, কোনো না কোনো এক সময় মিলিত হবে। তো আমাকে জিজ্ঞেস করেছে ভূমি ছাড়া বস্তুতে মিলিত হবে কি না, এবং আমরা যা বুঝতেছি না তা ধরে ম্যাথ করে ফেলবো। একটু ঝামেলা আছে কিন্তু বলে দিচ্ছি, তবে সেই ঝামেলা নিয়ে তোমার টেনশনই করতে হবে না। তুমি ম্যাথ করার আগে জানো না তারা কোথায় মিলিত হবে, তাহলে তুমি কি করবা, তোমার মতে এরকম হবে এটা এ বস্তু এটা বি বস্তু, তাহলে এ বস্তু নিচের দিকে নামছে তার আদিবেগের মান হচ্ছে 0, আর বি বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করছি তার আদিবেগের মান হচ্ছে 19.6 ms/1। এটা হচ্ছে বি বস্তুর আদিবেগ, এই বস্তুর আদিবেগের মান হচ্ছে 0, এবং এই টোটাল যে ডিস্টেন্স এটা হচ্ছে 120 মিটার। এই টোটাল ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি 8, উচ্চতা h। তাহলে এখন আমি বলতে চাচ্ছি এই বস্তুদ্বয় কোথায় মিলিত হবে। তো আমি তোমাকে একটু প্রশ্ন অ্যাড করে দিই, আমি তোমাকে প্রশ্ন করব হচ্ছে কখন কোথায়। আমি দুইটা প্রশ্ন করব, মানে কখন মিলিত হবে এবং কোথায় মিলিত হবে, কখন মিলিত হবে এবং কোথায় মিলিত হবে। তাহলে আমি কি জানি কোথায় মিলিত হবে, তবে আমার কমন সেন্স একটা কথা বলছে, কমন সেন্স ইজ নট অলওয়েজ রাইট। তাহলে কমন সেন্স কী বলছে, ও নিচে নামবে ও উপরে উঠবে, উঠতে উঠতে কখনো না কখনো দুজনের সাক্ষাৎ হয়ে যাবে, কখনো না কখনো দুজনের সাক্ষাৎ হয়ে যাবে। তাহলে কোথায় সাক্ষাৎ হবে আমি জানি না, আমি ধরে নিচ্ছি ভূমি থেকে এক্স পরিমাণ উপরে তাদের সাক্ষাৎ হবে। তাহলে আমি প্রথমেই লিখে ফেলবো ধরি ভূমি থেকে এক্স উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে, এক্স উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে, এটা আমি ধরে নিলাম। ওকে আচ্ছা, এখন আমাকে বলেছে কোথায় মিলিত হবে বা এই যে কখন মিলিত হবে। আমি যেহেতু দুইটা প্রশ্ন করেছি, তো আমরা দেখি কখন মিলিত হবে মানে সময়টা বের করব, কোথায় মানে হচ্ছে এই এক্সের মানটা বের করবো। মনে করো এক্সের মান আসছে হচ্ছে 20 মিটার, এর মানে আমরা বলে দিব ভূমি থেকে 20 মিটার উচ্চতায় তারা পরস্পর মিলিত হবে। আচ্ছা এবার আসেন স্যার, এটাকে যদি আপনি এক্স বলেন নিশ্চয়ই আপনি বলতেই পারেন এটার নাম হচ্ছে h-x। কেন, পুরো জিনিসটার নাম যদি এইচ হয়, এটার নাম যদি এক্স হয়, তাহলে এইচ থেকে এক্সটাকে মাইনাস করে দিলে এটা পাবো, তার নাম h-x। অ্যান্ড খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তোমাকে যদি ভাইয়া এখন একটা প্রশ্ন করি, মনে করো এটার নাম দিলাম হচ্ছে মনে করো সি বিন্দু, আর এই বিন্দুটার নাম মনে করো এ বিন্দু, এটার নাম মনে করো বি বিন্দু। তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করি, আচ্ছা বলো তো এই বস্তুটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করলে কতটুকু অতিক্রম করবে, মানে কতটুকু বলতে আমরা বোঝাচ্ছি মিলিত হওয়ার আগ পর্যন্ত, যেখানে মিলিত হবে মিলিত হওয়া পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ভেরি সিম্পল স্যার, এটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সি পর্যন্ত আসবে, রাইট। এরপরে তো যাবে সেটা আমার চিন্তা না, আমার কথা হচ্ছে আমি চাচ্ছি সি বিন্দু নিয়ে আমি অ্যানালাইসিস করছি, তাহলে এ থেকে কোথায় যাবে, সিতে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি এ থেকে এই সিতে যখন মিলিত হবে, মিলিত হওয়ার আগে এই বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো বা h-x পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, তাহলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব h-x। আচ্ছা যদি বলি বি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম, সিতে যেতে যেতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, x পরিমাণ। তাহলে আমি আবারও বলছি এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব h-x এবং এ বস্তুটা নিচের দিকে নামে, বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব x এবং সে উপরের দিকে উঠে। এটা নিয়ে আমরা আশা করি কারো কোনো আফসোস থাকার কথা না। তাহলে আবারও বলছি এ বিন্দু এই বস্তুটা নিচের দিকে নামে h-x, এরপরেও নামে, কিন্তু আমরা সি বিন্দু যেহেতু অ্যানালাইসিস করছি আমি সি এর পরে আর কোনো কিছু করছি না, তাহলে সি বিন্দুতে তারা যে যাবে h-x পরিমাণ নামবে আর ও হচ্ছে x পরিমাণ উঠবে। আচ্ছা এবার আমি তোমার প্রশ্ন করলাম যে আচ্ছা এই বস্তু যে এ থেকে সিতে আসবে কতক্ষণ সময় লাগবে, আমি কি জানি না, এটা আমি বের করব। তাহলে আমি সময়টা ধরে নিলাম টি। এখন প্রশ্ন হচ্ছে বি বস্তু যে বি থেকে সিতে যাবে এটার জন্য কি সময়টা একই লাগবে না, বেশি লাগবে না, কম লাগবে? উত্তর হচ্ছে একই লাগবে। কারো যদি মনে হয় কেন একই লাগবে, চিন্তা করো। দেখো
এখান থেকে আমি ছেড়ে দিলাম, মানে এটাকে মারলাম এটাকে সারলাম, একসাথে সারলাম একই সময়ে। এরপর ও উঠছে ও নামছে, ও উঠছে ও নামছে, ও উঠছে ও নামছে, 5 সেকেন্ড পর তারা ধাক্কা খাইলো। তাহলে আমাকে বলো তো এ বস্তু কয় সেকেন্ড পর ধাক্কা গেল? 5 সেকেন্ড। বি বস্তু কয় সেকেন্ড পর ধাক্কা গেল? 5 সেকেন্ড। স্বাভাবিক তো, একসাথে শুরু একসাথে ধাক্কা, তাহলে মাঝখানের টাইমটাও কি একই। এর মানে টি দুইজনের জন্য কিন্তু সেম, দুইটা দুই রকম না, তবে অতিক্রান্ত দূরত্বটা দুইজনের জন্য আলাদা, দুজনের জন্য আলাদা। অনেকে প্রশ্ন করতে পারে ভাই যদি একই হয়ে যায়, ওটা তো আমার চিন্তার বিষয় না, আমি তো জানি না একই না ভিন্ন, আমি সবসময় ভিন্ন ধরে করবো, একই হলে একই অটোমেটিক আনসার চলে আসবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এইচ মাইনাস এক্স পরিমাণ নিচে নামবে, এটা হচ্ছে এক্স পরিমাণ উপরে উঠবে। এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব এইচ মাইনাস এক্স এবং বস্তু নিম্নগামী, বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব এক্স এবং ঊর্ধ্বগামী। তাহলে এবার যদি তোমাকে ভাইয়া প্রশ্ন করি, তাহলে এটা কাজ করো, তুমি এ বস্তুর জন্য একটা ইকুয়েশন বানাও। তাহলে বলো তো আমরা ফর্মুলা কী জানি? এইচ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি তো এটা ওর জন্য লিখতে পারবো না, আমি এখানে যেভাবে আছে ওইভাবে লিখি। আচ্ছা বলো তো এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু সে নিচের দিকে নামে, সব ঠিক আছে, ইউ মানে আদিবেগ, টি মানে সময়, জি মানে ত্বরণ, টি মানে হচ্ছে সময়, কিন্তু এইচটা যে লিখলাম এইচ মানে তো হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তুমি বাস্তবে বলো তো, বাস্তবে কি আমার প্রথম যে বস্তুটা এ বস্তু, এই বস্তু কি এইচ দূরত্ব অতিক্রম করে? না ভাইয়া, কতটুকু করে? এইচ মাইনাস এক্স। ওই কারণে অতিক্রান্ত দূরত্বের জায়গায় এইচ মাইনাস এক্স লিখেছি। এখানে যে সবসময় এইচ লিখতে হবে তা না, এখানে যে আমরা এইচ লিখি, এইচের মিনিং হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এখন এই অতিক্রান্ত দূরত্বের মানটা হচ্ছে এইচ মাইনাস এক্স, এই অতিক্রান্ত দূরত্বটা যেহেতু এইচ মাইনাস এক্স, ওই কারণে আমি এখানে এইচ মাইনাস এক্স লিখেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে তোমরা কি এখান থেকে বলতে পারো এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু কত বলা যায়? আমরা এই যে মানগুলো একটু বের করে ফেলি, আমি মানগুলো বসাই দিই। এইচের মান কত? 120 মাইনাস এক্স মানে এক্স, আদিবেগের মান কত? 0, 0 ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে জিটাকে আমরা রেখে দিই জি টি স্কোয়ার, কেন রেখে দিচ্ছি একটু পরে টের বাবা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 120 মাইনাস এক্স ইকস টু হাফ জি টি স্কোয়ার। এটাকে আমি নাম দিচ্ছি ইকুয়েশন নাম্বার 1, কারণ এখান থেকে সলভ করে কিছু জানা যাবে না। কেন যাবে না? কারণ এখানে এক্সের মানও আমি জানি না, টি এর মানও আমি জানি না। এক্সের মান জানলে টি বের হইতো, টি এর মান জানলে এক্স বের হইতো, কিচ্ছু আমি জানি না। এবার আসো এ বস্তু অ্যানালাইজ করা শেষ, এবার আমরা বি বস্তু অ্যানালাইজ করব। আমি যদি বি বস্তু অ্যানালাইজ করতে যাই, তাহলে আবার যদি আমরা আসি, বলো বি বস্তুর জন্য কী হবে? বি বস্তু উপরের দিকে উঠছে, তাহলে তার জন্য সূত্র কী হবে? এইচ ইকস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা হবে বি বস্তুর জন্য সূত্র, ঠিক না? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে টি সময় বুঝছি, জি ত্বরণ বুঝছি, আদিবেগ বুঝছি, ইউ সময় হচ্ছে টি, কিন্তু এইচ যেটা আমরা লিখলাম অতিক্রান্ত দূরত্ব, বি বিন্দুর অতিক্রান্ত দূরত্ব কি এইচ নাকি এক্স? অবশ্যই এক্স, ওই কারণে আমরা এখানে এক্স লিখলাম। তাহলে ভাইয়া এক্স ইকস টু, ওর কিন্তু আদিবেগ 0 না, বি বস্তুর আদিবেগ কত ভাইয়া? 19.6। তাহলে আমি এখানে লিখতে পারি 19.6 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। যদি তুমি এখানে মানও বসাই দিতা তাও কোনো অসুবিধা হইতো না। যে মনে করো আচ্ছা কেউ যদি চায় ভাই আমি তো মান বসাই দিব, এত আমি বুঝতে পারবো না যে আসলে কী করবো না করবো, তো তোমার জন্য অসুবিধা নেই, আমিও মান বসাই দিই, যাও কোনো অসুবিধা নেই। 9.8 এখানে আসবে হচ্ছে আমাদের কত? এখানে আসবে হচ্ছে 9.8/2 মান হচ্ছে 4.9, তাহলে 4.9 টি স্কোয়ার। তাহলে এখানেও আমরা পাবো হচ্ছে এরকম, জি এর মানটা যদি বসাই দিই আমরা পাবো 4.9 টি স্কোয়ার। যাও বসাই দিলাম, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। এখন ভাই একটা মজার ব্যাপার দেখো, তাহলে আমি এখন তোমাকে বললাম যে এই যে তুমি দুইটা সমীকরণ পাইছো, এই দুইটা সমীকরণকে সমাধান করে কার মান বের করতে হবে? এক্সের মান বের করতে হবে, টি এর মান বের করতে হবে। কেন ভাইয়া এই দুইটাই বের করতে হবে? তার মূল রিজন হচ্ছে আমাদেরকে বলেছে কখন কোথায়। তাহলে আমি এটা কাজ করে কি করব, এটা নিয়ে অনেকে খুব কনফিউশনে পড়ে যায়। অনেক জায়গায় অনেকভাবে সমাধান আছে, তুমি করবা আমার নিয়মে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আচ্ছা তুমি এটার দিকে আর এটার দিকে তাকাও, এই দুইটা সমীকরণের দিকে। আমি যদি তোমাকে বলি এই দুইটাকে যোগ বিয়োগ করো, তুমি কি করবা বলো? তুমি মনে করো তুমি কি করবা বলে তুমি মনে করো বলো তো? আমি হইলে কি করব বলি? আমি হইলে 1 আর 2কে যোগ করে দিব। হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করো ভাই আপনি 1 আর 2কে কেন যোগ করবেন? স্বাভাবিক ব্যাপার না? 1 আর 2কে যদি যোগ করো, এটার বামপক্ষে কী আছে? 120 মাইনাস এক্স, এটার বামপক্ষে হচ্ছে এক্স। আচ্ছা বলো তো এটা আর এটা যোগ করলে এক্স এক্স কাটাকাটি চলে যাবে না? এর মানে আমি একটা সুবিধা পাইলাম, আমার বামপক্ষে এক্স এক্স কাটাকাটি চলে যাবে, মানে এক্স নাই হয়ে গেছে। আচ্ছা এবার এখানে 4.9 টি স্কোয়ার, 4.9 টি স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, আবারও এটা কাটাকাটি যাবে।
তাহলে থাকবে হচ্ছে এটা। মানে ব্যাপারটা হচ্ছে এমন, সমীকরণের মধ্যে অজানা রাশিগুলো চলে যাচ্ছে, শুধু একটাই অজানা রাশি থাকবে, ওই জন্য আমি যোগ করব। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। যোগ করলে তাহলে আমি কী পাচ্ছি, বাম দিকে পাচ্ছি 120 মাইনাস এক্স, আর বাম দিকে পাচ্ছি প্লাস এক্স, যোগ করলাম। ডান দিকে পাচ্ছি 4.9 টি স্কোয়ার, ডান দিকে পাচ্ছি হচ্ছে 19.6 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। মজার ব্যাপার দেখো, এক্স এক্স 4.9 টি স্কোয়ার 4.9 টি স্কোয়ার চলে যাবে, তাহলে আমরা কী পাবো, 120 ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে 19.6 টি। তাহলে আমরা এখান থেকে টি এর মান পাবো কত, 120 ডিভাইড বাই 19.6। ক্যালকুলেশন করলে আমরা আনসার পাবো হচ্ছে 120 ডিভাইডেড বাই 19.6, এর মান হচ্ছে 6.122, মানে 6.12 সেকেন্ড। এর মানে আমাকে যদি কেউ প্রশ্ন করে কত সেকেন্ড পর তারা মিলিত হবে, তাহলে উত্তর হবে 6.12 সেকেন্ড পর মিলিত হবে। এখন আমাকে অনেক সময় এখানে একটু বলে রাখি, এই যে মিলিত হবে এটার মিনিং কিন্তু মিলিত নাও হতে পারে। মানে কেন সে বলছি সেটার আনসার এই প্রশ্নের আনসারের ভিতরেই আছে। তাহলে আমরা আগে একটা কাজ করি, সময় তো বের করে ফেললাম, এবার আমার টার্গেট কী বের করা বলো তো, আমার টার্গেট হচ্ছে কখন কোথায় মিলিত হবে। এবার আসো কোথায় সেটা বের করি। তাহলে কোথায় যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একটা কাজ করি, কোথায় মিলিত হবে সেটা যদি বের করতে চাই, তাহলে বলো তো কোথায় মিলিত হবে। আমরা ধরে নিছি ভূমি থেকে এক্স উচ্চতায় মিলিত হবে, এর মানে এক্সের মান বের করব। তাহলে এক্সের মান কোত্থেকে বের করতে পারে, এই যে সুন্দর একটা সমীকরণ আছে 2 নাম্বার। তাহলে আমি 2 নাম্বার সমীকরণ থেকে পাই, 2 হতে পাই, তাহলে 2 হতে কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 19.6 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। এক্স ইকুয়ালস টু আমরা পাবো 19.6 ইন্টু টি এর মান হচ্ছে 6.12 মাইনাস 4.9 টি এর মান হচ্ছে 6.12 হোল স্কোয়ার। এখানে একটা ব্যাপার খেয়াল করো, তোমাকে আমি একটু ক্যালকুলেশন করে দেখাই। তাহলে এত ইন্টু 19.6 মাইনাস 4.9 ইন্টু স্কোয়ার, ক্যালকুলেশন করে আমি আনসার যেটা পাচ্ছি সেটা বলি। আনসার পাচ্ছি হচ্ছে এক্সের মান হচ্ছে মাইনাস 63.67 মিটার। এখানে একটা ছোট্ট কথা বলি, আমি আসলে যে কাজটা করেছি, টি এর মান কিন্তু 6-এর পরে 6 পরে অনেকগুলো আছে, আমি সবগুলো তো নিতে পারতেছি না, কিন্তু আমি কি করছি, আমি যে একটু আগে আনসার বের করছি, আমি ক্যালকুলেটারে এটার জায়গায় আনসার লিখে ক্যালকুলেশন করেছি, যার কারণে হচ্ছে আমার এই আনসারটা এসেছে। এখন তোমরা যদি 6.12 দিয়ে করো, যেমন আমি যদি করি 19.6 ইন্টু 6.12 মাইনাস 4.9 ইন্টু 6.12 স্কোয়ার, ক্যালকুলেশন করলে আমরা আনসার পাচ্ছি মাইনাস 63.57 মিটার। একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এভাবে করলে আনসার পাচ্ছ এটা, এভাবে করলে আনসার পাচ্ছ এটা, কোনটা বেশি অ্যাকুরেট? অবশ্যই এটা বেশি অ্যাকুরেট, বাট নট ম্যান্ডেটরি যে তোমার এটা করতে হবে, পরীক্ষা এটা লিখলে নাম্বার পাবে, এটা লিখলে নাম্বার পাবা। টিচাররা জানে দশমিকের পরে ঘর বাদ দিলে মানে একটু পার্থক্য হতেই পারে, কারণ তুমি অনেকগুলো ঘর বাদ দিয়েছো, মানে তুমি কিছু ভ্যালিড অ্যান্সার বাদ দিয়ে দিয়েছো, দ্যাটস ওয়াই তোমার আনসারটা একটু এদিক সেদিক হতে পারে। এটা নিয়ে লিখিত পরীক্ষায় কোনো ধরনের অসুবিধা নাই। অনেকে আমাদেরকে এটা নিয়ে প্রশ্ন করে যে স্যার আপনার আসছে এত, আমার আসছে এত, এই দুইটা সেম বাবা। মানে সেম মানে কি, মানে আমরা দশমিকের পর ঘর বাদ দেওয়ার কারণে কিছুটা হালকা পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে আমাকে প্যারা নেওয়ার কোনো কিছু নাই। অতএব তোমার যদি এটা আসে এটাও ওকে, তোমার যদি এটা আসে এটাও ওকে, প্যারা নেওয়ার কোনো কিছু নাই। কিন্তু সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে এক্সের মান যে আমি এটাই ধরে নিলাম, মনে করো এটা, কারণ সবাই 6.12 দিয়ে করবে, এক্সের মান যে মাইনাস 63.57 মিটার ধরে নিলাম। হোয়াট ডাজ ইট মিন? যদি আমার এক্সের মান আসতো 20 মিটার, তাহলে আমি বলতাম যে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় তারা মিলিত হবে। কিন্তু ভাইয়া আমার আনসার আসছে হচ্ছে মাইনাস 63.57 মিটার, তাহলে এই মাইনাসের মিনিং কি? এই মাইনাস মান হচ্ছে তুমি ধরে নিচ্ছ হচ্ছে উপরে এক্সটাকে তুমি পজিটিভ ধরছো, কিন্তু এক্সের মান তোমার নেগেটিভ আসছে, এর মানে উপরে না তারা নিচে মিলিত হবে। আবারও বলছি, উপরে না তারা নিচে মিলিত হবে। এখন এবার ভাই এটা নিয়ে বিশাল প্যারা চলে আসবে। আসো আমি এটা নিয়ে, এই যে অলরেডি তোমার আনসার চলে আসছে যে আমাদের ভূমি থেকে 63.57 মিটার নিচে তারা মিলিত হবে। তবে এটার মিনিং এবং এটা নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটার মিনিংটা তুমি যদি না বুঝো তাহলে ঝামেলায় পড়ে যাবা। তাহলে আমরা যে জিনিসটা পাইলাম 63.57 না, এটা একটু কথা বলি। দেখো মেইন ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমার নেগেটিভ আসার মিনিং হচ্ছে তারা আসলে উপরে কি আমি মানে এক্সের কি কোনো পজিটিভ আনসার পাইছি? পাই নাই। এর মানে হচ্ছে ভূমি থেকে কোনো নির্দিষ্ট উচ্চতায় তারা মিলিত
হবে না। অনেকে প্রশ্ন করতে পারো কেন, আনসার দিব, টেনশন না। আমি তোমার বলেছি এটা আমি ইচ্ছে করে সিলেকশন করছি এই প্রশ্নটা, যাতে করে আমি তোমাকে অনেক কথা বলতে পারি। এখন কত উচ্চতায় মিলিত হবে? বা উপরে তো মিলিত হচ্ছে না, কোথায় মিলিত হচ্ছে? মাটি থেকে 63.57 মিটার নিচে, মাটি থেকে 63.57 মিটার নিচে। আর তুমি বলো যে ভাই কেমনে সম্ভব, মাটি থেকে কেমনে আবার 63.57 মিটার নিচে মিলিত হয়? হ্যাঁ আসো, এটা গাণিতিকভাবে সম্ভব, বাস্তবে কি না কি সেটা নিয়ে আমি তোমার একটু কথা বলি। মনে করো এই যে বস্তুকে আমি এখান থেকে এখানে মারছি, এখান থেকে কোনো একটা বস্তুকে ফেলে দিছি, আমি ভাবছিলাম উপরে মিলিত হবে, আমি ভেবেছি, ওই যে বলেছিলাম তোমার ভাবাটা সবসময় সঠিক নাও হতে পারে, বাট তুমি ভাববা, তুমি ভেবে ভেবে ম্যাথ করো, ম্যাথ ভুল হবে না, ম্যাথের লজিকটা বুঝতে হবে। এখন তুমি আনসার পাইছো হচ্ছে এক্সের মান হচ্ছে -63.57 মিটার, এর মান হচ্ছে এক্সের মান উপরে না নিচে, এর মানে এই ভূমি থেকে নিচের দিকে 63.57 মিটার নিচে তারা মিলিত হবে। হ্যাঁ তোমার মনে প্রশ্ন আছে ভাইয়া মাটি থেকে আবার নিচে কেমনে নামে, মাটিতে এসে তো সে থেমে যেতে বাধ্য। হ্যাঁ বাধ্য, এটা হচ্ছে গাণিতিক আনসার। মানে যদি এমন হইতো তুমি এখান থেকে মারছো, তো মারার পর মনে তো মাটিতে এখানে একটা বিশাল খাদা আছে, মানে বিশাল ছিদ্র, এটা মনে করো একটা গুহা। এখন তাহলে এখানে এসে কিন্তু বস্তু থামতো না, আরও নিচের দিকে নামতো, এবং নামতে 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 যখন দুইজনে 63.57 মিটার যাবে, ঠিক এই জায়গায় তারা মিলিত হতো। কিন্তু তোমার কি মনে হয়, বাস্তবে তো মাটির নিচে আমাদের কিছু নাই, মাটির নিচে আমাদের যাওয়ার মতো কোনো ওয়ে নাই। আমি বলছি যদি ওয়ে থাকতো, আমার কথাটা খুব ভালো করে মনোযোগ দাও, যদি মাটির নিচে যাওয়ার মতো ওয়ে থাকতো, মানে মাটি তাদেরকে বাধা না দিত, এখানে যদি কোনো ছিদ্র থাকতো, তাহলে মাটির নিচে গিয়ে 63.57 মিটার নিচে তারা মিলিত হয়ে যেত। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে ভাইয়া মাটির নিচে তো যাওয়ার কোনো ওয়ে নাই, এর মানে তারা এখানেই থেমে যাবে। তাহলে তারা যদি এখানে থেমে যায়, এর মানে তোমার আনসার কী হবে বলো তো? স্বাভাবিক, কারণ ছিদ্র তো নাই। এর মানে যদি ছিদ্র থাকতো তাহলে নিচে গিয়ে মিলিত হতো, বাট নাই তো। তাহলে আমরা বলতে পারি ভূমিতে এসে তারা মিলিত, কারণ একজন পড়লো কিছুক্ষণ পর আরেকজন পড়লো, দুইজনই মাটিতে, কিন্তু উপরে কোনো জায়গায় তাদের সাক্ষাৎ হবে না, তারা মিলিত হবে না। আশা করি জিনিসটা বুঝতে পারছি। যদি আমার আনসার আসতো এক্সের মান 20 মিটার, আমি বলতাম মাটি থেকে 20 মিটার উচ্চতায় তারা একজন আরেকজনের সাথে মিলিত হবে। এখন এই প্রশ্নটা যদি আমি এভাবে করি, মনে করো এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে মাটি, বেসিকের জন্য বলছি, এটা হচ্ছে বি বস্তু, এটা হচ্ছে এ বস্তু। বি বস্তুটা মাটি থেকে অলরেডি 100 মিটার উপরে আছে, এ বস্তুটা মাটি থেকে 120 মিটার উপরে আছে। এটাকে আমি 19.6 ms/1 বেগে নিক্ষেপ করেছি, এটাকে এখান থেকে ছেড়ে দিছি। এবার বললাম যে আমাদের এই দুইটা বস্তু কখন মিলিত হবে। তুমি তখন নিচের অংশ চিন্তা করতে না, তুমি এখান থেকে ম্যাথ করতা। এখন যেভাবে করছো, এখান থেকে এক্স পরিমাণ উচ্চতায় মিলিত হবে, ম্যাথ করার পর শেষ পর্যন্ত তুমি আনসার পাইছো হচ্ছে -63.7। এর মানে এখন আমারে বলো, আমি যে বি বস্তুটাকে নিক্ষেপ করছিলাম মাটি থেকে নিক্ষেপ করে নেই, মাটি থেকে 100 মিটার উপরে থেকে আমি নিক্ষেপ করেছি, তার থেকেও 120 মিটার উপর থেকে একে ছেড়ে দেওয়া হলো। তাহলে এবার বলো, এবার এটা তো ভূমি না, এর মানে আমরা বলতে পারি এবার এই আনসারের একটা ভ্যালিড মান আছে। মানে এক্সের মান -63.57 মান হচ্ছে তারা তো যেখান থেকে এই যে যাকে আমি গ্রাউন্ডের মতো কল্পনা করেছি, তার থেকেও আরও নিচে যাওয়ার মতো ওয়ে আছে বাস্তবে। এর মানে বাস্তবে তারা এখানে গিয়ে মিলিত হবে, এটা হচ্ছে 63.57 মিটার। হ্যাঁ এবার তুমি বলবা ঠিক আছে, তাহলে তারা এখানে গিয়ে মিলিত হবে, এটা 100% শিওর। কিন্তু এখানে তো ভাইয়া ফাঁকা জায়গা নাই, মাটিতে তো সে বাস্তবে পড়তে পারে না, অতএব এটার জন্য এই আনসারটা ভ্যালিড কোনো আনসার না। তাহলে আমাকে বুঝতে হবে এই এক্সের মিনিং হচ্ছে যেখান থেকে আমি চিন্তা করেছিলাম তার থেকেও নিচে সেই মিলিত হয়েছে, অ্যান্ড তার থেকে নিচে যাওয়ার মতো যদি ব্যবস্থা থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা একটা ভ্যালিড অ্যান্সার, ওইখানে গিয়ে মিলিত হবে। বাট আমার এখানে তো এটা ভাইয়া, এটা তো অলরেডি মাটি ভাইয়া, নিচে যাওয়ার কোনো ওয়ে নাই, এর মানে আমার এটা কোনো ভ্যালিড অ্যান্সার না, কারণ এটা দ্বারা বোঝাচ্ছে এত মিটার নিচে। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি, উত্তর হচ্ছে না, মিলিত হবে না, মিলিত হবে না। এখানে যদি প্রশ্ন করতাম মিলিত হবে কি, হ্যাঁ মিলিত হবে। কোথায় মিলিত হবে? এখান থেকে 63.57 মিটার নিচে, অথবা 100 থেকে এটা বিয়োগ করে যা পাইতা বলে দিতা ভূমি থেকে এত মিটার উপরে মিলিত হবে। তাহলে আসলে তোমার বুঝতে হবে এক্সের যে মানটা আসলো এটা কখন ভ্যালিড কখন ইনভ্যালিড।
এবার তোমরা আমাকে প্রশ্ন একটা করতে পারো এবং আমি মনে করি এটা করা উচিত, কারণ এটা করলে তোমার বেসিকটা মানে উড়াধুনা লেভেলের ক্লিয়ার হবে। তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমার কাছে মনে হচ্ছে, তোমার কাছে না আমার নিজের কাছেও মনে হচ্ছে, একটা বস্তু উপর থেকে মারছি আর একটা নিচ থেকে মারছি, তারা তো উপরে কোথাও না কোথাও মিলিত হওয়ার কথা, তো মিলিত হইল না কে? ফিজিক্সের ফর্মুলা দিয়ে যেহেতু আনসার আসছে মিলিত হবে না, এর মানে মিলিত হবে না। বাট তোমাকে বুঝতে হবে হোয়াটস দ্য ম্যাজিক, হোয়াটস দ্য রিজন, এর পিছনের কাহিনীটা কি। আইও তোমাকে কাহিনী বোঝাচ্ছি, কেন আসলে ঘটনা এমন ঘটলো সেটা নিয়ে আমি তোমাকে একটু আলোচনা করি। এগুলো এবার এখন যে আলোচনা করব এটা আমার আনসারের সাথে রিলেটেড কোনো আলোচনা না, এটা হচ্ছে আমার কিউরিসিটি থেকে জানার জন্য আলোচনা, মানে বেসিক একবারে সেই লেভেলের ক্লিয়ার করার জন্য। দেখো আমার এটা হচ্ছে ভূমি, এখান থেকে আমি বি বস্তুকে নিক্ষেপ করেছি 19.6 ms ইনভার্স 1 ব্যাগে, আমি বি নামক একটা বস্তুকে নিক্ষেপ করেছি। এখানে 120 মিটার উপরে এখানে এ নামক একটা বস্তু ছিল, তাকে এখান থেকে আমরা ছেড়ে দিয়েছি। এখন আমরা এটা কাজ করি, কেন মিলিত হলো না? তার আগে আমি এটা কাজ করি, ওকে যে আমি এখান থেকে নিক্ষেপ করলাম কতক্ষণ দূরে সে উপরে উঠবে আমি একটু দেখি। তো আমি একটা কাজ করি, ওই যে তোমার নিচ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা নিশ্চয়ই তোমাদের কিছু শর্টকাট দেখাইছিলাম না, আমি শর্টকাট দিয়ে করে ফেলি। আচ্ছা, আমি আমার প্রথম মাই কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, এই বস্তুটাকে এত বেগে নিক্ষেপ করলে সে কি আসলে আনলিমিটেড উপরে উঠে না? আচ্ছা, কতটুকু উঠে আমি দেখি, মানে পুরো রিয়েল সিনারিওটাকে আমি ডেভেলপ করছি। ধরে নিলাম যে এতটুকু উঠার পর সে আবার নিচে পড়ে যায়, তাহলে কতটুকু উঠছে আমি একটু দেখি। আমরা জানি এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। যদি আমরা এইচের মান 80, তাহলে আমরা বলতে পারবো 19.6 এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8। 19.6 স্কোয়ার ডিভাইড বাই 9.8, 19.6। 19.6 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8, এর মান হচ্ছে 19.6 মিটার। 19.6 মিটার উপরে সে উঠবে, এর মানে আমি বলে দিচ্ছি সে সর্বোচ্চ উঠবে হচ্ছে 19.6 মিটার। 120 মিটার উঠার মতো তার কোনো ওয়ে নাই। আচ্ছা, এবার আমি এটা হিসাব করলাম। আচ্ছা, সে উঠতে কতক্ষণ লাগে? T1 উত্থানকাল বের করি, উত্থানকাল বের হচ্ছে ইউ বাই জি। ইউ এর মান হচ্ছে 19.6 ডিভাইড বাই জি, এর মানে T1 এর মান আসবে হচ্ছে 2 সেকেন্ড। এটা বাই 9.8 ভাগ করলে 2 সেকেন্ডই আসে। আমি আনসারগুলোকে একটু হাইলাইট করছি, এর মানে এখানে উঠতে লাগবে তার 2 সেকেন্ড। আচ্ছা, আমি একটা কাজ করি, তাহলে তো ওর সাথে যদি সে মিলিত হইতে হয় তাহলে ও উঠতে উঠতে ওকেও এখানে আসতে হবে, এক জায়গায় না আসলে তো হবে না। তাহলে একটা চিন্তা করি, ও যদি উপরের দিকে উঠতে লাগে 2 সেকেন্ড, তাহলে আমি চিন্তা করি যে ও 2 সেকেন্ড পর সে কোথায় আসে আমি একটু দেখি। তাহলে 2 সেকেন্ডে ও কতটুকু নিচে নামে সেটা আমি বের করব। বের করার জন্য আমি একটা কাজ করলাম, ও যেহেতু নিচে নামে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার 2 সেকেন্ড, তাহলে এইচের মান হচ্ছে আদিবেগ 0, সময়ের মান 2, হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার। এইচের মান ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে আবার 19.6 পাবো, আবার 19.6 পেলাম, 19.6 মিটার। এর মানে সে 19.6 মিটার নিচে নেমেছে। আমি একটা কাজ করি, ও যদি 2 সেকেন্ডে 19.6 মিটার উঠে আর ও যদি 2 সেকেন্ডে 19.6 মিটার নামে, তাহলে মাঝখানে গ্যাপ কতটুকু রয়ে গেছে আমি একটু দেখি। 19.6 আর 19.6 মিলে গুণ করলে, যোগ করলে 39.2, মাঝখানে ব্যবধানটা 120। তাহলে এর মানে এটা আর এটা মিলে হচ্ছে 39.2, তাহলে মাঝখানে গ্যাপটা কত? 120 থেকে আমি এটা বিয়োগ করে দিই, তাহলে আমি আনসার পাচ্ছি এখনও তাদের মাঝখানে 80.8 মিটার গ্যাপ আছে। তোমাদেরকে আবারও বলছি, এটা কিন্তু আমি বেসিক ক্লিয়ার করার জন্য করাচ্ছি, এটা কোনো ম্যাথের অংশ না, ফিজিক্সের মজা বোঝার জন্য, মানে প্রত্যেকটা আনসারের যে লজিক্যাল সেটা বোঝানোর জন্য। এর মানে দেখো, ও উপরের দিকে উঠছে, ও নিচে নামছে। ও যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে নিচের দিকে নামার প্রিপারেশান নিচ্ছে, তখন কিন্তু ও এখানে বসে আছে। এর মানে এখনও পর্যন্ত ওদের দেখা হওয়ার কোনো চান্সই নেই, কারণ ও অনেক উপরে, ও অনেক নিচে। এবার ও তো নিচের দিকে নামতেই থাকবে,
কিন্তু এই বেচারা এবার নিচে নামা শুরু করবে। এই বেচারা নিচে নামতে কতক্ষণ লাগবে? আবার 2 সেকেন্ড লাগবে। মানে 2 সেকেন্ড পর সে এখন মাটিতে, 2 সেকেন্ড পর এই বেচারা মাটিতে। এখন আমি প্রশ্ন চিন্তা করলাম, আচ্ছা এক কাজ করি, তাহলে আরও 2 সেকেন্ড পর, মানে শুরু থেকে টোটাল 4 সেকেন্ডে ও কতটুকু নামবে একটু দেখি। তাহলে আমি যদি এবার হিসাব করি 4 সেকেন্ডেও কতটুকু নামবে, 4 সেকেন্ড, তাহলে এইসের মান হচ্ছে ইউর মান 0 × 4 + ½ × 9.8 × 4 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা এইসের মান পাবো হচ্ছে 4 4 16, 16/2 মান হচ্ছে 8, 8 × 9.8, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 78.4 মিটার। এর মানে ঘটনাটা খেয়াল করছো? আমি আবার নতুন করে চিত্র এঁকে দেখাই। এই নিচের বস্তুটা যখন উপরে উঠে আবার নিচে, এই যে নিচে যখন আঘাত করছে, ও যখন নিচে আঘাত করছে, ঠিক ওই মুহূর্তে এই বস্তুটা 78.4 মিটার নিচে নামছে। তাহলে 100 থেকে যদি বিয়োগ করি আনসার পাচ্ছি কত? 21.6। এর মানে ভাইয়া খেয়াল করেন, আপনার এই বস্তুটা উপরে উঠছিলই হচ্ছে 19.6, উঠার পর সে আবার নিচে নামছে। সে যখন নিচে অলরেডি নেমে গেছে, ঠিক ওই মোমেন্টেও এই বেচারা এখনও 21.6 মিটার উপরে। তাহলে তোমার কমন সেন্স কী বলে, তার দেখা হওয়া সম্ভব না। এর মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ও নামছে 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 এতটুকু নামছে, ও নামতে নামতে ও উপরে উঠে আবার নিচে নেমে গেছে, যার কারণে দুজনের মধ্যে কোনো সাক্ষাৎ হয়নি। আমি আশা করি তোমাকে লজিকটা বুঝাতে পারছি কোন কারণে উপরে তারা মিলেনি। এখন যদি আমি তোমাকে এই ব্যাগের মানটা এমন একটা মান দিতাম যে তাদের মিলিত হওয়া সম্ভব, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি এখান থেকে ভ্যালিড একটা আনসার পাইতা, ভ্যালিড একটা আনসার অবশ্যই পাইতা। এবং এবার তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো, স্যার আপনি যে একটু আগে আনসার পাইলেন 6 সময়, এত সময় পর দেখা হবে, সময়টা কত আসছিল জানি, 6.12 পাইছিলাম। তাহলে 6.12 সেকেন্ড পর তাদের দেখা হয়েছিল। তাহলে 6.12 সেকেন্ড সময়টা আসলে কি? ওই যে যদি মাটি না থাকতো তাহলে আরও নিচে নামতো না, ওই নিচে নেমে যেখানে মিলিত হইতো ওইখানে যাইতে তাদের 6.12 সেকেন্ড লাগতো, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না, কারণ এই যে বস্তু মাটিতে অলরেডি থেমে গেছে। তো আশা করি তুমি আমার আনসারটা বুঝতে পারছো। এখন অনেকের একটা কিউরিয়াস ম্যান ওয়ান্ট টু নো, ভাইয়া আপনি যে একটা কাজ করলেন হুট করে আবার আগের মানটা কেমনি হুট করে আপনি ক্যালকুলেটারে বের করে ফেললেন। আসলে সত্যি কথা হচ্ছে এটা শর্টকাট। তো তোমাকে শর্টকাটটা ভাই শিখিয়ে দিই, যে মানে কিভাবে তুমি খুব সহজে আমি সময়টা বের করলাম এটা একটু শিখিয়ে দিই, না এটা কাজে লাগতে পারে, এটা কাজে লাগতে পারে। আসো আমি তোমাকে বলি শর্টকাটটা, তুমি খুব ভালো করে খাতায় লিখে রাখবা। সেটা হচ্ছে তুমি একটু খেয়াল করো, কোনো একটা বস্তু উপর থেকে মারলাম আর একটা বস্তুকে নিচ থেকে উপরে থ্রো করলাম। সো আমি বলি যে কোথায় মিলিত হবে বা এখানে মিলিত হবে, এই দূরত্ব হচ্ছে এক্স। এক্সের মান কত ডাইরেক্ট বের করে বলি, এক্স ইকস্ট হচ্ছে এটার যে আদিবেগ ইউ যদি হয় ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা আমরা মুখস্থ জানি এক্সের মান। এখন সমস্যা হচ্ছে এক্সের মান তুমি বের করতে পারবে না, কারণ তুমি টি এর মানটা জানো না। এখন তোমাকে একটা শর্টকাট শিখিয়ে দিই। শর্টকাটটা কি ভাইয়া, তুমি যে এমসিকিউ ধরে লিখিত পরীক্ষা অ্যাপ্লাই করা যাবে না, সেটা হচ্ছে এই টি এর মানটা বের করার জন্য কী করবো জানো? এই যে তোমার টোটাল টাইম এই যে উচ্চতা ছিল না, মানে যেখান থেকে উপরেটাকে মারছো, এইচ কি ইউ দ্বারা ভাগ করে দিবা। এইচ কি ইউ দ্বারা ভাগ করে দিলে তুমি কে পেয়ে যাবা? টি এর মানটা পেয়ে যাবা। এবার তুমি বলো টি এর মান যদি পেয়ে যাও, হ্যাঁ তুমি বলতে পারো স্যার আমাকে তো সবসময় টি এর মান বের করতে বলে না, তো কী হয়েছে, তোমাকে এক্সের মান বের করতে বলবো তো কত উচ্চতায়, সমস্যা নেই তো, এক্স ইকোয়াল হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা খুব ইজিলি এই যে টি এর মান হচ্ছে এইচ বাই ইউ দিয়ে টি বের করলাম, টি এর মানটা এখানে বসালে এক্সের মান বের হয়ে গেলো, শেষ। মানে তো বিশাল একটা ম্যাথ করা লাগলো না। তাহলে তুমি চিন্তা করো না, তোমাদের টি এর মান কত আসছে মনে আছে না? 6.12। এখন বলো কতটুকু? 120। কত বেগে মারছিলাম? 19.6। 120 বা 19.6 ক্যালকুলেটার মারো 6.12 পাবা। সো এটা ছিল হচ্ছে আমাদের শর্টকাট। এই শর্টকাটটা মাথায় রাখবা, খুব বেশি কাজে আসবে। এই শর্টকাট কোনো বইতেও পাবো না, কোথাও পাবা না, কারণ এটা আমি ক্যালকুলেশন করে করে আমি নিজে চিন্তা করে বানাইলাম, যে এটা আমি নিজে এভাবে করি যে এটা করলে অনেক সময় বেঁচে যায়। সহজ সহজ হিসাব। শর্টকাট মানে কি? তোমরা মনে করো তো বইতে শর্টকাট আছে, শর্টকাট মানে হচ্ছে আসলে কি জানো, মানে আমরা ম্যাথে মান বসাই দিই না, আমি মানগুলোকে না বসাইয়া ওগুলোকে ওইভাবে রেখে দিয়ে ম্যাথ করব, করার পর দেখবে একটা ইকুয়েশনের মতো আনসার আসবে, ওই আনসারটাকে আমরা শর্টকাট হিসেবে মুখস্থ করি। মানে এখানে তুমি চাইলে নিজেও করতে পারবা। ওই যে আমি দুইটা ইকুয়েশন লিখে যোগ করছি না, এই যোগটা তুমি করার সময় যদি মানগুলো না বসাইতা তাহলে তো তোমার নির্দিষ্ট কোনো আনসার আসতো না, তখন তোমার টি এর মান আসতো এইচ বাই ইউ। তো আমি এইচ বাই ইউ মুখস্থ রাখলে হয়ে যাচ্ছে, এটা আর কি। সো এটাই একটু বুঝে শুনে করলে ভালোভাবে করলে আমার মনে হয় অসুবিধা হয় না। তাহলে আমাদের এটা শেষ। এবার আসো আরেকটা সৃজনশীল করাবো তোমাদেরকে।
আর একটা সৃজনশীল করাবো। তাহলে আমাদের এই সৃজনশীল সলভ করা অলরেডি শেষ। এখন আসেন স্যার, আমরা নতুন একটা সৃজনশীল তোমাদেরকে সলভ করাই। এই নতুন একটা সৃজনশীল সলভ করাবো। এটার মাধ্যমে হচ্ছে তুমি বলতে পারো গতি অধ্যায়ের যত ধরনের ম্যাথ, সব ধরনের ম্যাথ শেষ, শুধুমাত্র আমাদের একটা জিনিস বাকি থাকবে, তার নাম হচ্ছে গ্রাফ। সেই গ্রাফ নিয়ে আমরা আজকের ক্লাসে যদি পারি একটু আলোচনা করব, যদি না পারি আমি আগামী ক্লাস যেটা নেব ওই ক্লাসে গ্রাফ নিয়ে একবারে পুরো দস্তুর অ্যানালাইসিস করব। মানে আমি ট্রাই করব যে এক ক্লাসে পুরো গ্রাফ শেষ করতে, ক্লাস বড় হোক, এক ক্লাসে তুমি গ্রাফের বস হয়ে যাবা। গ্রাফ নিয়ে অনেক ধরনের প্রশ্ন করে, যত প্রশ্ন আছে বাবা, সব প্রশ্ন আমি তোমাকে বলে দিব, তুমি আমার কাছে সব কিছুর আনসার পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আর জীবনে কারো গ্রাফ নিয়ে কোনো প্রবলেম হবে না। খালি এটা না, সৃজনশীল তুমি কীভাবে করবে এটা না, গ্রাফ নিয়ে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে স্টুডেন্টরা গ্রাফ নিয়ে শিক্ষিত ঝামেলা পড়ে না, কারণ কি শিক্ষিত গ্রাফ নিয়ে যে ম্যাথ আসে এগুলো ভেরি সিম্পল। স্টুডেন্টরা ঝামেলা পড়ে হচ্ছে এমসিকিউতে, হুটহাট করে গ্রাফের মিনিং বুঝে না। হ্যাঁ, আমি তোমাকে সেটাই দেখাবো যে এমসিকিউতে তুমি হুটহাট করে কীভাবে গ্রাফের ভ্যালিড আনসার দিয়ে দিতে পারবা। হ্যাঁ, একবার আমার ক্লাস করার পর তুমি দেখবে যে চোখে দেখার সাথে সাথে আনসার বলে দিবা, মানে কয়েক সেকেন্ড লাগবে। একটা এমসিকিউর জন্য 1 মিনিট লাগে, বাট তোমার 1 মিনিট লাগবে না। এবার আসো আমরা শুরু করি। আমি একটা ম্যাথ তোমাকে বানাই দিই, তোমাকে। হ্যাঁ, এই ম্যাথের কোয়েশ্চেনটা তোমরা একটু লিখে ফেলো। কোনো একটা বস্তুকে ভূমি থেকে 19.6 ms ইনভার্স 1 বেগে আমরা নিক্ষেপ করলাম, আর এই জায়গা থেকে ঠিক 15 মিটার দূরে একজন লোক আছে। এই লোকের নাম মনে করা হচ্ছে লোক। এই লোকের নাম হচ্ছে লোক। তাহলে এই লোক কি করছে? এই লোক হচ্ছে কি করছে, আগে সিনারিওটা একটু খেয়াল করো। আমাদের এই জায়গায় একজন লোক আছে, এটা হচ্ছে একটা বল, এখান থেকে একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করেছে। মানে আমি হাত দিয়ে একটা বলকে উপরের দিকে থ্রো করলাম। আমি বলটাকে থ্রো করেছি, মানে আমি এই যে ভূমি থেকে একটা বলকে থ্রো করলাম। এরপর আমার থেকে 15 মিটার দূরে একজন লোক দাঁড়ানো আছে। ও কী করছে, এই বলটা আমি ছাড়ার সাথে সাথে সে দৌড় মারলো। কেন? এই বলটা পড়ার আগে সে ক্যাচ ধরবে। তাহলে সে এইদিকে দৌড় মারলো। কত বেগে দৌড় মারলো? তার বেগটা হচ্ছে 5 ms ইনভার্স 1 সমবেগে। সমবেগ বলেছি মানে হচ্ছে সমবেগের সূত্র, সমত্বরণ বললে সমত্বরণের সূত্র হয়তো। এখন এত বেগে দৌড় মারলো। সিনারিওটা আশা করি বুঝতে পারছি। তাহলে কি বললাম, সিনারিওটা হচ্ছে এ মনে করো বি। তাহলে এ থেকে একটি বলকে সিকিউ বানাইছি, লিখে ফেলো। এখন আবিষ্কার হচ্ছে এটা। এ থেকে একটি বলকে, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি এরকম নিজে নিজে বানাইতে পারবা। এ থেকে একটি বলকে 19.6 ms ইনভার্স 1 বেগে উপরে নিক্ষেপ করা হলো। একই সময়ে বি থেকে একজন লোক 5 ms ইনভার্স 1 বেগে বলটিকে ক্যাচ ধরার জন্য দৌড় দিল। আচ্ছা, ওকে। এবার আমি সৃজনশীলের 3 নম্বর প্রশ্ন করলাম, আমি বানাইছি। লোকটি বলটি ক্যাচ ধরতে পারবে কিনা? লোকটি ক্যাচ ধরতে পারবে কিনা? ওকে। আরেকটা প্রশ্নের আনসার দিই, লোকটি ক্যাচ ধরতে পারবে কিনা? এখানে ক্যাচ ধরতে পারবে না, আমার ক্যালকুলেশন করা হয়ে গেছে, ক্যাচ ধরতে পারবে না। 4 নম্বরে প্রশ্ন করলাম হচ্ছে লোকটি সর্বনিম্ন কত বেগে দৌড়ালে বলটিকে ক্যাচ ধরা সম্ভব। আসো সলভ করি। তাহলে আমাদের এখনই কোয়েশ্চেন আবিষ্কার, এখনই সলিউশন। প্রথমে সলিউশনের 3 নাম্বার আলোচনা করি। আচ্ছা বলো তো, এখান থেকে একজন লোক একটা বলকে থ্রো করলো উপরের দিকে, তো এই বলটাকে থ্রো করলে এটাকে ক্যাচ ধরা মিন্স হোয়াট? ক্যাচ ধরা মানে হচ্ছে ভাইয়া
এই লোককে এই বলটা মাটিতে পড়ার আগে এখানে উপস্থিত থাকতে হবে, এটাই তো। মনে করো বল মাটিতে পড়ে যাচ্ছে, ওই মোমেন্টে সে এখানে, তাহলে কি ক্যাচ ধরতে পারবে না? তাহলে সোজা কথা, বল মাটিতে পড়ার আগেই বলটাকে ধরে ফেলতে হবে, দিস ইজ কল ক্যাচ। তবে ও তো এখান থেকে ক্যাচ ধরতে পারবে না, ওকে এখানেই আসতে হবে ক্যাচ ধরার জন্য। তাহলে আমি একটা কথা বলতে পারি, তাহলে এভাবে কি বলা যায়, এই বলটা মারার পর আকাশে কতক্ষণ থাকে সেটা আমাকে জানতে হবে। মনে করো সে আকাশে থাকে হচ্ছে 10 সেকেন্ড, এর মানে এই লোকটাকে 10 সেকেন্ডের মধ্যে এখানে হাজির হইতে হবে, এই লোকটাকে 10 সেকেন্ডের মধ্যে এখানে হাজির হইতে হবে। আবারও বলছি 10 সেকেন্ডের মধ্যে হাজির হইতে হবে। যদি সে 10 সেকেন্ডের আগে চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি তার 10 সেকেন্ডের থেকে বেশি লাগে তাহলে পারবে না। তো আমরা একটু দেখি যে আমি শর্টকাটে করছি, তোমাদের এসএসসিতে এটা শর্টকাট অ্যালাউ করে না, তাহলে সেক্ষেত্রে তোমরা ফুল কাট নিয়মে করবা লং। আমি 2u/g দিয়ে ডাইরেক্ট করে ফেলছি। বিচরণকাল বা উড্ডয়নকাল 19.6 ডিভাইডেড বাই জি, জি এর মান 9.8, তাহলে কাটাকাটি করলে এখানে 4। অনেকে বলতে পারে যে কেন ক্যালকুলেশন করেছি, 19.6 মানে হচ্ছে 9.8-এর দ্বিগুণ, এর মানে এটা আসলে হচ্ছে 2 × 9.8। তো আমি 9.8 কেটে দিলাম, যার কারণে 2 দ্বিগুণ 4 পাইলাম। তাহলে t = 4 সেকেন্ড। আচ্ছা, এর মানে এই যে লোক, এই লোককে 4 সেকেন্ডের মধ্যে এখানে আসতে হবে। আর আমি জানি না লোকের আসতে কতক্ষণ লাগে। লোক সমবেগে চলে, লোকের বেগটা কত 5 m/1, এবং লোকের অতিক্রান্ত দূরত্ব কত, s = হচ্ছে 15 মিটার। এই 15 মিটার দূরত্ব অতিক্রম করতে লোকের কতক্ষণ সময় লাগবে আমরা জানি, তাহলে টি এর মান বের করতে হবে। আমরা জানি s = vt, তাহলে t = s/v। s এর মান হচ্ছে 15, v এর মান হচ্ছে 5, এর মানে t এর মান হচ্ছে 3 সেকেন্ড। এর মানে কি বুঝলা, এই যে আমাদের এই লোকটা, ও সরি 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 আমি একটু ভুল হয়েছে। আমরা একটা কাজ করি, এটা 15 না, একটু সরি, এটা 25 মিটার দিই। মানে আমি এমনভাবে করতে চাইছিলাম, আমি একটু উল্টা ক্যালকুলেশন করে ফেলছি। এমনভাবে করতে চাইছিলাম যাতে করে আমাদের ধরতে না পারে, এটা ধরে ফেলতেছে। এটা 25 মিটার দিলাম, তাহলে এস এর মান হচ্ছে 25, একটু আমার ক্যালকুলেশন ভুল হয়েছে। 25, তাহলে 25 মিটার দূরে, তাহলে এখান থেকে হচ্ছে সরি বি থেকে একজন লোক, ওকে ফাইন, 25 মিটার, তাহলে এখানে হচ্ছে আমাদের 5 সেকেন্ড। এর মানে কি, এর মানে হচ্ছে বলটা উপরে উঠে নিচে পড়তে সময় লাগবে কয় সেকেন্ড, 4 সেকেন্ড। আর আমাদের যে লোক, এই লোক দৌড় মারবে, এই লোক দৌড় মারবে কত বেগে, 5 m/1 বেগে। দৌড় মারার পর সে এখানে আসতে কতক্ষণ সময় লাগে, 5 সেকেন্ড। তাহলে তুমি বলো, বল মারার পর পড়ে গেছে 4 সেকেন্ডে, আর লোকটা দৌড়াই আসতে পারবে কয় সেকেন্ডে, 5 সেকেন্ডে। এর মানে বল পড়ে যাওয়ার আরও 1 সেকেন্ড পর লোক আসে, বল অলরেডি পুড়ে গেছে, তারও 1 সেকেন্ড পর ও এখানে আসছে, এর মানে তার পক্ষে ক্যাচ ধরা সম্ভব নয়। তাহলে উত্তর হচ্ছে ধরতে পারবে কি না, উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে না, ক্যাচ ধরতে পারবে না, ক্যাচ ধরতে পারবে না। এর মানে এই লোকের পক্ষে ক্যাচ ধরা সম্ভব না। অন্যভাবেও করা যায়, অনেকে দূরত্ব বের করে, আমি একটু মুখে মুখে বলে দিই, যেমন দূরত্ব দিয়ে করলে তুমি কীভাবে করবা বলো, বলটা কতক্ষণ আকাশে থাকে, 4 সেকেন্ড, তাহলে 4 সেকেন্ডে ওর অতিক্রান্ত দূরত্ব বের করবা। তাহলে s = vt, তাহলে b এর মান হচ্ছে কত 5, t এর মান হচ্ছে কত, সরি b এর মান হচ্ছে 5, হ্যাঁ, t এর মান হচ্ছে 4, 4 5 20, এর মান 20 মিটার। এর মানে বল যত আকাশের থেকে মারার পর পড়তে লাগে 4 সেকেন্ড, ওই 4 সেকেন্ডে ওই লোক এখান থেকে দৌড় মারলে কতটুকু আসতে পারবে, 20 মিটার। কিন্তু সে কতটুকু দূরে, 25 মিটার। তাহলে তুমি বলে দিতে পারবা, যেহেতু সে 25 মিটার দূরে কিন্তু তার পক্ষে আসা সম্ভব 20 মিটার, এর মানে ক্যাচ ধরতে পারবে না। তো যে কোনোভাবে ব্যাখ্যা করা যায়, তবে আমি পার্সোনালি এই যে অ্যাপ্রিসিয়েট করি হচ্ছে সময় দিয়ে, দুইটা সময় বের করে ক্যালকুলেশন করে ফেলবা, যে ওর কতক্ষণ সময় লাগে আকাশে থাকতে আর ওর কতক্ষণ সময় লাগে হচ্ছে আসতে। যদি আমরা এরকম দেখি ওর সময় একটু বেশি লাগতেছে আসতে, এর মানে ওর পক্ষে ধরা সম্ভব না। এবার আমরা একটা প্রশ্ন করেছি, লোকটি সর্বনিম্ন কত বেগে দৌড়ালে বলটিকে ধরতে পারবে। মনে করো একটা নির্দিষ্ট বেগে দৌড়াইলে আমি বলটাকে ধরতে পারবো। আচ্ছা বলো তো, যত বেগে দৌড়াইলে বলটাকে ধরতে পারবো, এর থেকেও যদি জোরে দৌড়াই তাহলে ধরতে পারবোই, স্বাভাবিক না? মনে করো আমি বললাম যে, ধরে নিলাম 6 m/1 বেগে দৌড়াইলে সে বলটিকে ধরতে পারতো, তাহলে 7 হলে কি ধরতে পারতো না, 8 হলে কি ধরতে পারতো না? ওই জন্য আমরা বলছি সর্বনিম্ন, মানে সবচেয়ে কম বেগ কত হলে সে বলটিকে ধরতে পারতো সেটা আমি বের করতে চাচ্ছি। তাহলে সর্বনিম্ন বেগ কত হলে বলটিকে ধরতে পারবে। তাহলে এবার আমরা অলরেডি সৃজনশীলে 3 বের করে রাখছি, t = হচ্ছে 4 সেকেন্ড। এর মানে সে যদি এখানে আসতে হয় 4 সেকেন্ডের মধ্যেই আসতে হবে। তাহলে আমরা যদি বলি s = vt, v = s/t, s এর মান 25 মিটার, সময় 4, b এর মান হচ্ছে আমাদের 25/4,
এর মান 6 কত, হ্যাঁ 6.25 আসার কথা, 6.25 MS ইনভার্স 1, এর মান হচ্ছে আমাদের এত আসবে। এর মানে এই লোক যদি 6.1225 MS ইনভার্স 1 বেগে দৌড়ায় তাহলে ক্যাচ ধরতে পারবে। তাহলে এত বেগে দৌড়ানো মানে কি, এর থেকে বেশি বেগে দৌড়ালে তো ইজিলি ধরতে পারবে, কারণ এর থেকে বেশি বেগে দৌড়ালে তো আর আগে যাবে। তাহলে সর্বনিম্ন কত বেগে দৌড়ালে বলটিকে ক্যাচ ধরা সম্ভব? উত্তর হচ্ছে 6.25 MS ইনভার্স 1 বেগে দৌড়ালে ক্যাচ ধরা সম্ভব। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। আমরা আজকে গ্রাফ নিয়ে কথা বলছি না, আসলে বলার কথা ছিল কিন্তু আমার একটা জরুরি কাজ আছে, চলে যেতে হবে। সো আজকে এতটুকু পর্যন্ত থাক। তোমার কাজ কি, তোমাদের গাইডগুলাতে গ্রাফ ছাড়া, আবারও বলছি গ্রাফ ছাড়া যত ধরনের ম্যাথ আছে সব ম্যাথ তোমার হোমওয়ার্ক। বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোনো বোর্ড কোয়েশ্চেন বাদ দেওয়া যাবে না। বোর্ড কোয়েশ্চেন সব তুমি একবারে ক্লিয়ার করে ফেলবা, হেভি লেভেলের লিখবা। কোনো প্রবলেম হলে আমাকে জানাবা, ইজিলি তুমি করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর আমাদের ক্লাসে যদি তুমি কন্টিনিউ করতে চাও অনলাইনে, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কমেন্টে ডিসক্রিপশানে বলা থাকবে, বা কমেন্টও আমি লিখে দিব যে আমার সাথে যোগাযোগ করবা। অথবা সহজ কথা হচ্ছে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01768240303, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS দিলে হবে, অথবা স্পার্ক একাডেমি মুসার এই ফেসবুক পেজে যদি SMS দাও তাও হবে। সো তোমাদের জন্য শুভকামনা। আজকের ক্লাস এতটুকুই থাকলো। ধন্যবাদ সবাইকে। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।